হ্যাঁ, কি খবর সবার? আজকে আমরা হ্যান্ডি ফিল্মের পক্ষ থেকে একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আমরা এই বিজয়ের মাস উপলক্ষে আপনাদেরকে বলবো যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কীভাবে করা যায় বা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার কীভাবে হওয়া যায় অথবা এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার কীভাবে হওয়া যায়। আমরা আমাদের হ্যান্ডি ফিল্মের পেজে এবং আমাদের হ্যান্ডি ফিল্মের ইউটিউব কমেন্ট সেকশনে আমরা এই ধরনের অনেক কোশ্চেন ফেস করছি যে কীভাবে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং হওয়া যায় বা কীভাবে এয়ারক্রাফটের সাথে কাজ করা যায় বা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংটা কী, এটা নিয়ে অনেকে আমাদেরকে কোশ্চেন করেছে। তো আমরা এই বিজয়ের মাস উপলক্ষে 16 ডিসেম্বর উপলক্ষে আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারেন বা বাংলাদেশে কিভাবে করতে পারেন বা বাইরে কিভাবে করতে পারেন বা টোটাল এটার গাইডলাইনটা কি। তো আশা করি এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। ফার্স্টে মেইনলি আমি বলি যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিংটা কি। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংটা রিসেন্টলি নয়, এটা মোটামুটি বাংলাদেশ হচ্ছে কি কয়েকদিন ধরেই অনেকে অনেক ধরনের কোশ্চেন করছে এই সম্পর্কে। তবে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংটা বাইরের দেশগুলোতে অনেক ভালোভাবে প্রচলিত বা এই সাবজেক্টটা অনেক পপুলার। বিশেষ করে ইন্ডিয়া, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, এই ডেভেলপিং কান্ট্রিগুলো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই তারা পড়াশোনা করায়। কিন্তু বাংলাদেশে 3-4টা প্রাইভেট ইউনিভার্সিটি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংটার বিভিন্ন ডিপ্লোমা কোর্স, ব্যাচেলর কোর্স বা ট্রান্সফার কোর্স দিয়ে থাকে। তো মেইনলি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংটা কি? এটা মেইনলি হচ্ছে এয়ারক্রাফট রিলেটেড ইঞ্জিনিয়ারিং, মানে এয়ারক্রাফট কীভাবে বানানো হবে, এয়ারক্রাফটের ডিজাইন, এয়ারক্রাফটের মেনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ এবং এটার ইন টোটাল এয়ারক্রাফটের রিলেটেড যেই পড়াশোনা ওটাকে আমরা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বলি। তো মেইনলি এই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে, যদি আমরা অ্যারোস্পেস থেকে বলে থাকি যে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংটা কি, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের দুটো সেক্টর আছে, একটা হচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে অ্যাস্ট্রোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। অ্যাস্ট্রোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে রকেট নিয়ে বা স্পেস সায়েন্স নিয়ে, স্পেস ক্রাফট নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে অ্যাস্ট্রোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর এই অ্যারোস্পেসেরই পার্ট 2টা হচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটাতে হচ্ছে এয়ারক্রাফট রিলেটেড পড়াশোনা করা হয়। তো এই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার কীভাবে হওয়া যায় বা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বা অ্যাস্ট্রোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কীভাবে করা যায়, তো এটার টোটাল গাইডলাইন ভিডিওটা আমি আজকে আপনাদেরকে বলবো বা এটার কীভাবে কি করতে হবে, কীভাবে কি কোন লাইনে পড়াশোনা করলে আপনি এই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং সেটা আমি বলতে। তো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আপনার কি কি রিকোয়ারমেন্টস দরকার। নর্মালি আমাদের দেশে এইচএসসি অথবা এ লেভেল, যেটা ইন্টার আমরা বলে থাকি, এই কোয়ালিফিকেশনটা দরকার। এরপরে হচ্ছে 4 বছরের পড়াশোনা করা যায়, সেটা হচ্ছে ব্যাচেলর ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। এটা আপনি 4 বছর পড়তে পারেন। এটা আপনি দেশের বাইরেও পড়তে পারেন। বাংলাদেশে এমআইএসটি আছে এবং বাংলাদেশে কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে যারা এই কোর্সটি অফার করে থাকে। এটার পড়ার জন্য জাস্ট আপনার একটা বেসিক ইংলিশ রিকোয়ারমেন্টস বা একটা ভালো রেজাল্ট হলে আপনি এই ইউনিভার্সিটিগুলোতে এক্সাম দিয়ে অথবা এক্সাম ছাড়াই ভর্তি হতে পারবেন। তো এই বাংলাদেশে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য প্রথমে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে এমআইএসটি বা মিলিটারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এটা হচ্ছে মিরপুরে আছে। তো সেখানে এক্সাম দিয়ে, পরীক্ষা দিয়ে তাদেরকে উত্তীর্ণ হওয়ার পরে সেখানে কিছু সীমিত সংখ্যক স্টুডেন্টকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। ওটার প্রায় বেশিরভাগই হচ্ছে মিলিটারি বা এয়ারফোর্স থেকে স্টুডেন্টকে ওখানে পড়ানো হয়। আর বাকি সিভিল অল্প কিছু সংখ্যক স্টুডেন্টকে সুযোগ দেওয়া হয় এই মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। এছাড়া কিছু প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশে আছে, যেমন ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল কলেজ অফ এভিয়েশন, এআইবি, অ্যারোনটিক্যাল ইনস্টিটিউট অফ বাংলাদেশ, ক্যাটেক, ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন, এরকম আরও কয়েকটা এভিয়েশন প্রাইভেট সেক্টরের প্রাইভেট এভিয়েশন কলেজ আছে, যারা হচ্ছে বিভিন্ন ডিপ্লোমা প্রোগ্রাম অথবা বিভিন্ন ট্রান্সফার প্রোগ্রাম বা টেকনিক্যাল বোর্ডের আন্ডারের প্রোগ্রাম, এই ধরনের প্রোগ্রামগুলো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর দিয়ে থাকে। তো আমি মেনলি যেটা সাজেস্ট করবো, প্রথমে এমএসটির জন্য ট্রাই করবে, দেন হচ্ছে যদি বাইরে যাওয়ার ইচ্ছা না থাকে তাহলে এই সাবজেক্টগুলো বা এই প্রাইভেট সেক্টরে পড়তে পারে। এখানে অনেক ভালো ভালো কিছু প্রোগ্রাম তারা দিয়ে থাকে, যেমন ট্রান্সফার প্রোগ্রাম দিয়ে থাকে চায়নায়, ইউকে, ইউএসএ, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, এইসব জায়গায় ট্রান্সফার প্রোগ্রাম দিয়ে থাকে। এখানে 2 বছর, আয়ারল্যান্ডে 2 বছর, এখানে 2 বছর, চায়নায় 2 বছর, এরকম কিছু প্রোগ্রাম আছে প্রাইভেট সেক্টরগুলোতে। তো কেউ যদি এটা পড়তে চায় তাহলে আমি এই জিনিসটাই সাজেস্ট করব। তো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি কেউ মনে করে যে বাংলাদেশে আমি পড়বো না, দেশের বাইরে থেকে প্রথম থেকেই পড়বো, তাহলে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে ইউকে, ইউএসএ অথবা কানাডা বা ইউরোপের কোনো ইউনিভার্সিটি, মানে যেগুলো হচ্ছে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি, এগুলো থেকে যাওয়ার। তারপরে যদি বাজেট একটু কম থাকে তারপর আমি সাজেস্ট করবো চায়না, ফিলিপাইন, মালয়েশিয়া, এগুলোতে যেতে পারে। চায়না এখন অনেক ভালো করছে অ্যারোনটিক্যাল সেক্টর দিয়ে, তাদের অনেক ইউনিভার্সিটি আছে, অনেক কম খরচে চায়নায় পড়তে পারেন। আমরাও আপনাদেরকে হেল্প করতে পারবো যদি কেউ চায়নায় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন। মালয়েশিয়ায় আপনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন, ফিলিপাইনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন। এরকম কয়েকটা কান্ট্রি আছে যেগুলো হচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য মোটামুটি স্টুডেন্টদের বেস্ট চয়েস।
সো আপনার যারা প্রথম থেকেই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং দেশের বাইরে থেকে পড়তে চান তারা সেখানে পড়তে পারেন। আর এই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংটা মেনলি হচ্ছে এয়ারক্রাফট ডিজাইনিং বেস পড়াশোনা। আপনি এয়ারক্রাফট কীভাবে বানানো হবে, কীভাবে ডিজাইন করা হবে, এটার পারফরমেন্স কী, এগুলো হচ্ছে এখানে পড়ানো হবে। তো এটার ফিল্ডটাই অন্যরকম। তো কেউ যদি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি চায়না পড়তে চান, যেমন শ্যাংয়িং এরোস্পেস ইউনিভার্সিটি আছে, ন্যানজিং হ্যাংকং ইউনিভার্সিটি আছে, এরকম ন্যানজিং ইউনিভার্সিটি আছে, চায়নার অনেক ভালো ভালো র্যাঙ্ক ইউনিভার্সিটি এবং আরও অন্যান্য সাবজেক্টেও পড়ে আসতে পারবেন। আপনারা অবশ্যই সেটি চেক করে আসবেন। আরেকটি যেটা হচ্ছে এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং। আমরা জানি যে এয়ারক্রাফট যখন আকাশে উড়ে তার আগে কিছু প্রি ফ্লাইট চেক হয়, পোস্ট ফ্লাইট চেক হয় এবং কিছু শিডিউল মেইনটেনেন্স চেক হয়। এগুলোর জন্য আমাদের এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার দরকার। তো এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার যদি কেউ হতে চায়, তার পড়ালেখার সিস্টেম বা তার পাথওয়েটাই ডিফারেন্ট। যেমন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পাথওয়ে একরকম, আর এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং যদি কেউ পড়তে চায় তার পাথওয়ে একরকম। তো মেইনটেনেন্স যদি আমি প্রথমে বলে থাকি যে তার কি হওয়ার ইচ্ছা বা সে কি হতে চায় বা কি কোথায় কাজ করতে চায়, যদি কেউ বলে যে আমি এয়ারক্রাফট মেইনটেনেন্সে কাজ করতে চাই বা আমি এয়ারলাইন্সে কাজ করতে চাই, তাহলে তাকে আমি সাজেস্ট করব এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। আর যদি কেউ বলে যে আমি এয়ারক্রাফট বানাতে পছন্দ করি, এয়ারক্রাফটের নতুন নতুন ডিজাইনের ব্যাপারে আমার অনেক আইডিয়া আছে, আমার ওই স্কিল আছে এয়ারক্রাফট ডিজাইনের উপরে, তাহলে তাকে আমি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং করার জন্য সাজেস্ট করি। যেমন এয়ারক্রাফট মেইনটেনেন্সে আমরা পুরোটাই তার দক্ষতার উপর ডিপেন্ড করে থাকে। কেউ যদি বলে যে আমি ভালোভাবে ইন টাইমে কাজ করতে পারি, যেটা যতটুকু কাজ ততটুকুই ভালোভাবে করতে হবে, তাহলে আমি তাকে সাজেস্ট করবো যে এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং করার জন্য। আর কেউ যদি বলে আমি ডিজাইনে এক্সপার্ট বা আমি ডিজাইন অনেক পছন্দ করি, তাহলে তাকে আমি সাজেস্ট করবো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং করার জন্য। যদি কেউ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং করে সে ডিজাইন যদি ভালো করে থাকে তাকে, তাহলে বোয়িং, এয়ারবাস, বোম্বার্ডিয়ার এইসব কোম্পানি তাকে হায়ার করবে। আর সে যদি স্কিল ভালো করে থাকে বা স্কিলের দিকে সে ভালো থাকে, তাহলে তাকে বিভিন্ন এয়ারলাইন্স হায়ার করে থাকবে। বাংলাদেশে অনেক বড় বড় এয়ারলাইন্স আছে, দেশের বাইরে অনেক বড় বড় এয়ারলাইন্স আছে, অনেক হাই স্যালারি এইসব সাবজেক্টগুলোর পরে বের হওয়ার পরে। তো এতক্ষণ আমি বললাম যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কোথায় কিভাবে পড়া উচিত বা কিভাবে সে অ্যাপ্রোচ করবে। তারপরে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আমি বললাম যে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোতে সে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে জব করতে পারবে। আর খুবই কম সংখ্যক মানুষ হচ্ছে এয়ারলাইন্সে জব পায়, যেমন প্ল্যানিং ইঞ্জিনিয়ারিং বা কোয়ালিটি অ্যাসুরেন্স, এগুলোতে হচ্ছে খুবই অনেক হাই এক্সপিরিয়েন্স ছাড়া এগুলোতে জব পাওয়া যায় না। সো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং যারাই পড়বে তাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, তাকে হচ্ছে ম্যানুফ্যাকচারিং লেভেলের জব করতে হবে বা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে তার জব করতে হবে। তো ওই জিনিসটা চিন্তা করে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং করা উচিত। আর সেকেন্ড যেটা এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং, যদি এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং কেউ যদি পড়ে, তার ফিল্ডটা কী হবে, তাহলে আমি অলরেডি তখন বলে দিয়েছি যে এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং পড়লে তার হচ্ছে সে এয়ারলাইন্সে কাজ করতে পারবে। এয়ারক্রাফট আকাশে উড়ার আগে বা আকাশে উড়ার পরে বিভিন্ন প্রি ফ্লাইট, পোস্ট ফ্লাইট চেকগুলো হয়, সেগুলো সে করবে। তারপর হচ্ছে তার সাইনিং অথরিটি পাওয়ার পরে হচ্ছে এয়ারক্রাফটটা ফ্লাই করবে। তার মানে সে এয়ারক্রাফটটা বানানো এয়ারক্রাফটটাকে সে হচ্ছে রেকটিফাই করবে, এটাকে হচ্ছে যদি কোনো পার্টস চেঞ্জ করার দরকার হয় সেটা চেঞ্জ করবে, যদি কোনো কিছু নষ্ট হয় ঠিক করবে। তার মানে স্কিলের উপর ডিপেন্ড করতেছে এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিংটা। ওকে, সো এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং পড়ার জন্যই বা এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারদের জন্য মেইন যেটা দরকার সেটা হচ্ছে লাইসেন্স। তো এই লাইসেন্স এক্সামটা দেওয়ার জন্য বাংলাদেশে যে এরকম আছে বিমান ট্রেনিং সেন্টার একটা আছে, যেটা হচ্ছে ইয়াসা অ্যাপ্রুভড অর্গানাইজেশন, 147 অ্যাপ্রুভড অর্গানাইজেশন ইয়াসা। তো কেউ যদি এই এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হতে চায়, তাহলে আমি প্রথমেই তাকে এই বিমান ট্রেনিং সেন্টার সাজেস্ট করব। কারণ বিমান ট্রেনিং সেন্টারে এক্সামের মাধ্যমে তারা স্টুডেন্ট নিয়ে থাকে, তাদেরকে 2 বছরের পড়াশোনা করায়, ইয়াসা লাইসেন্স করায়। আর এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারদের জন্য লাইসেন্স হচ্ছে মাস্ট, তার লাইসেন্স থাকতে হবে। তার লাইসেন্স ছাড়া এয়ারক্রাফট টাচই করতে পারবে না। সো এখানে লাইসেন্সটা ইম্পর্টেন্ট। সো সবচেয়ে এখন যেই লাইসেন্সটা এখন মানে সবচেয়ে পপুলার যে লাইসেন্সটা বা যেই লাইসেন্সটা এখন সবচেয়ে বড় লাইসেন্স, সেটা আমরা বলি ইয়াসা লাইসেন্স। এছাড়াও আরও কিছু ন্যাশনাল লাইসেন্স আছে, যেগুলো যেমন বাংলাদেশে আগে ছিল LWTR, মালয়েশিয়ার LWTR আছে, ডিক্যাম লাইসেন্স আছে, তারপর হচ্ছে ফিলিপাইনের লাইসেন্স আছে, এরকম বিভিন্ন ধরনের আরও ছোট ছোট কিছু লাইসেন্স আছে। কিন্তু প্রথমে আমি সাজেস্ট করবো, কারো যদি বাজেট মোটামুটি 15 থেকে 20 লাখ টাকার মতো বাজেট থাকে, তাহলে সে হচ্ছে ইয়াসা লাইসেন্স করবে। তাই ইয়াসা লাইসেন্স করতে তার 2 বছরের মতো টাইম লাগবে। সেখানে সে 13টা মডিউল দিবে, প্লাস 2 থেকে 3 বছরের OJT করবে কোনো একটা এয়ারলাইন্সে। করার পরে সে তার অ্যাক্টিভ লাইসেন্স হবে। আর ইয়াসা লাইসেন্স হোল্ডারদের স্যালারি বাংলাদেশেই 1 লাখের উপরে হয়ে থাকে, আর দেশের বাইরে 2 থেকে 3 লাখের মতো হয়ে থাকে। সো আমি তাদেরকেই সাজেস্ট করব, যারা হচ্ছে ইয়াসা লাইসেন্স করার ক্যাপাবিলিটি, তারা হচ্ছে ইয়াসা লাইসেন্স করবে, দেন হচ্ছে এই এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হতে পারবে। সো এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারের জন্য আমি অলরেডি বললাম যে তার লাইসেন্স মাস্ট।
সে অনার্স মাস্টার্স বা পিএইচডি করে আসুক, সেখানে তার ওই ডিগ্রিটা দিয়ে কাজ হবে না। মেইনলি আমরা যেটা প্রেফার করি সেটা হচ্ছে লাইসেন্স। তার এয়ারক্রাফটে কাজ করার সাথে মানে কাজ করার জন্য তার কোনো লাইসেন্সিং বা অথরিটি আছে নাকি, যেমন এই লাইসেন্সগুলো ক্যাব দিয়ে থাকে বা বিভিন্ন সিভিল এভিয়েশন অথরিটি দিয়ে থাকে। তো ইয়াসা লাইসেন্স যদি করে, ইউরোপ পুরাটা এই নিয়ন্ত্রণ করে, আর আমেরিকারটা হচ্ছে ফা লাইসেন্স আমরা বলে থাকি, সেটা হচ্ছে ফা নিয়ন্ত্রণ করে। তো এই দুইটা লাইসেন্স যে কোনো একটা লাইসেন্স হলে সে হচ্ছে এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবে। আর যদি তার এই এয়ারক্রাফট মেনটেন্যান্সের উপরে কিছু ডিপ্লোমা কোর্স আছে, সেগুলো যদি করে থাকে, ছোট ছোট কিছু লাইসেন্স এগুলো যদি পেয়ে থাকে, সে টেকনিশিয়ান হিসাবে জব করবে। আস্তে আস্তে সে হচ্ছে তার লাইসেন্সটা নিয়ে তারপর হচ্ছে সে বড় লেভেলের জব করতে পারবে। তো আমি অলরেডি আজকে কিভাবে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার অথবা কিভাবে এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার হওয়া যায় সেটার দুইটা গাইডলাইন দিলাম। দুইটার পাথ হয় দুই রকম। কেউ যদি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, তার জন্য আমি ফার্স্টে বললাম যে এমআইএসটি ট্রাই করতে, যদি বাংলাদেশে পড়তে চায়। যদি বলেন আমি দেশের বাইরে থেকে করবো, তাহলে আমি ফার্স্ট ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো সাজেস্ট করবো। সেখানে সে পড়াশোনা করে, সে এমএসসি পিএইচডি করে সে হচ্ছে এয়ারক্রাফট ডিজাইন সেক্টরে কাজ করবে, ম্যানুফ্যাকচারিং সেক্টরে কাজ করবে। ওগুলার স্যালারি অনেক বেশি হয়। আর কেউ যদি এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চায়, তাহলে তার হচ্ছে লাইসেন্সের দিকে আগানো উচিত। আর সবচেয়ে বড় লাইসেন্স যেটা আমি সেটা বললাম ইয়াসা লাইসেন্স, অথবা তার যদি ইউএসএ থেকে করে ফা লাইসেন্স। এই দুটো লাইসেন্সের একটা যদি সে করে থাকে, তাহলে সে হচ্ছে অনেক ভালো স্যালারি পাবে। তাছাড়াও যদি সে ছোট ছোট কিছু লাইসেন্স আছে, যেমন বললাম আমি ডিক্যাম লাইসেন্স, ক্যাবের লাইসেন্স বা এলডব্লিউটিএল লাইসেন্স, এরকম আরো কিছু ছোট ছোট লাইসেন্স, এগুলো যদি সে করে তাহলে ছোটখাটো কিছু জব করতে পারবে। এটা হচ্ছে দুইটা পাথওয়ে এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং অথবা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং হওয়ার জন্য। তো আমি যতটুকু সম্ভব এখানে বলার চেষ্টা করলাম, কারণ আমি ইন দ্য ফিল্ডে কাজ করছি, সেই এক্সপিরিয়েন্স থেকে বললাম। তো আরো কারো যদি কোনো কোশ্চেন জানা থাকে কিভাবে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং হওয়া যাবে অথবা কিভাবে এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং হওয়া যাবে বা মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার হওয়া যাবে, কোন ওয়েতে গেলে সে তার লক্ষ্যটা পৌঁছাতে পারবে, এই সাইডে কোন ওয়েতে গেলে সে তার লক্ষ্যটা পৌঁছাতে পারবে, ইন টোটাল আমরা আমাদের কমেন্ট সেকশনে যতটুকু সম্ভব আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি এর রিলেটেড বা এই সাবজেক্ট পড়ার জন্য কোনো হেল্প অথবা গাইডলাইন দরকার হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আর আমরা যথাসাধ্য সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কারণ এই শেয়ারটি অনেক ইম্পর্টেন্ট। কারণ আপনার এই শেয়ারের কারণে অনেকেই অনেক উপকৃত হতে পারে। কিভাবে তারা অনেকের ইচ্ছা থাকে এয়ারক্রাফটের সাথে কাজ করার, বা এয়ারক্রাফট কিভাবে হয় সেটা বানানো বা কিভাবে ডিজাইন করা এগুলো জানার, তো তারা হয়তো উপকৃত হতে পারে। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ, আর 16 ডিসেম্বরের শুভেচ্ছা।